বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব নাটকীয় মোড়। জামায়াতের বিরুদ্ধে বিএনপির অবস্থান নিয়ে যা ঘটল তা কল্পনাতীত। রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণত মানুষের চিন্তার বাইরে থাকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত কয়েকদিনে যা ঘটে গেল তা সত্যি অকল্পনীয়। কেউ ভাবতেও পারেনি যে এত দ্রুত পরিস্থিতি পাল্টে যাবে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এমন এক অবস্থানে পড়ে গেল যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। জামাত ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল বিএনপি, সে অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দলটি। এই পুরো ঘটনাটি যেন এক রাজনৈতিক থ্রিলার সিনেমার চিত্রনাট্যের মতো উদ্ঘাটিত হয়েছে জনগণের সামনে। শুরুটা হয়েছিল তারেক রহমানের একটি বক্তব্য দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করেই জামায়াত ইসলামীকে নিয়ে প্রশ্ন তোলেন। ৭১ সালে জামায়াত কি করেছিল সেটা জাতিকে মনে রাখতে হবে বলে আহ্বান জানান তিনি। জামায়াতকে জাতি ৭১ সালে দেখেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এই বক্তব্যটি যখন প্রকাশ্যে আসে তখন অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো বিএনপির কোনো সুচিন্তিত রাজনৈতিক কৌশল। কিন্তু পরবর্তীতে ঘটনাপ্রবাহ প্রমাণ করে দিয়েছে যে এই বক্তব্য ছিল বিএনপির জন্য একটা মারাত্মক রাজনৈতিক ভুল। তারেক রহমানের এই বক্তব্যের পর যা ঘটল তা সত্যি অভাবনীয়। চারদিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করল, সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠল। জামাত শিবিরের নেতাকর্মীরা এবং সাধারণ নেটিজেনরা তারেক রহমানের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয়ে উঠল। কিন্তু এই প্রতিক্রিয়ার ধরনটা ছিল একেবারেই আলাদা। মানুষ শুধু প্রতিবাদ করল না, তারা প্রমাণ নিয়ে এসেছে। অতীতের ভিডিও, পত্রিকার কাটিং, সাক্ষাৎকারের ফুটেজ সবকিছু একে একে সামনে আসতে শুরু করল। আর এখানেই বিএনপি বড় বেকায়দায় পড়ে গেল। প্রথমেই সামনে এলো বিএনপির নিজেদের ইতিহাস। যে দল জামায়াতকে ৭১-এর প্রশ্নে জবাবদিহি করতে বলছে, সেই দলের নিজেদের ঘরে কতজন রাজাকার ছিলেন সে প্রশ্ন উঠল। শাহ আজিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই নামগুলো আবারও আলোচনায় উঠে এলো। মানুষ মনে করিয়ে দিল যে এই ব্যক্তিরা বিএনপির সাথে যুক্ত ছিলেন এবং তাদের অনেকের বিরুদ্ধে ৭১-এ পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার অভিযোগ ছিল। জিয়াউর রহমান নিজে এই ব্যক্তিদের বড় বড় পদ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছিলেন এমন ব্যক্তিদের যাদের বিরুদ্ধে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ ছিল। এই প্রশ্নগুলো যখন সামনে এলো তখন বিএনপির পক্ষ থেকে কোনো সদুত্তর আসেনি। টকশোতে যখন বিএনপি নেতাদের জিজ্ঞেস করা হলো যে আপনারা জামাতের সাথে মন্ত্রিত্ব ভাগ করেছেন, একসাথে আন্দোলন করেছেন, তখন তাদের স্বাধীনতা বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলেননি, এখন কেন তুলছেন? তখন বিএনপি নেতারা থতমত খেয়ে গেলেন, চোরের মতো মুখ নিচু করে রইলেন, কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলেন না। আরও মজার বিষয় সামনে এলো, তারেক রহমানের নিজের পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতে শুরু করলো। এই সাক্ষাৎকারে দেখা যাচ্ছে তারেক রহমান বলছেন যে ৭১ নিয়ে তার বাবা মা কেউ কোনো কচলাকচলি পছন্দ করেন না, তারা সামনের দিকে এগিয়ে যেতে চান, অতীতের সেই অধ্যায় ভুলে যেতে চান। মুস্তাফিজুর রহমান সহ অনেকেই এই ভিডিওটা শেয়ার করলেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মানুষ দেখল যে তখন ৭১ ভুলে যেতে চেয়েছিল তারেক রহমান, আর এখন সে ৭১কে মনে রাখতে বলছেন। এই দ্বিমুখী আচরণ মানুষের চোখে ধরা পড়ল। লন্ডনে অনুষ্ঠিত একটি প্রোগ্রামের ভিডিও ভাইরাল হলো। সে প্রোগ্রামে একজন বক্তা যখন ৩০ লক্ষ শহীদের কথা বলছিলেন, তখন স্টেজ থেকে তারেক রহমান তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করেছিলেন ৩০ লক্ষ এই সংখ্যাটি কোথায় পেয়েছেন। মানুষ মনে করল খালেদা জিয়াও একসময় ৩০ লক্ষ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অথচ এখন বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলছে, জামায়াতকে ৭১-এর প্রশ্নে ঘায়েল করতে চাইছে। এই সমস্ত প্রমাণ যখন একে একে সামনে আসতে শুরু করলো, বিএনপি একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে গেল। তারেক রহমানের বিরুদ্ধে মোনাফেক, বেঈমান এরকম শব্দ ব্যবহার করা শুরু হলো সোশ্যাল মিডিয়ায়। ১০% দুর্নীতির প্রসঙ্গ আবারও সামনে এলো। পলাতক জীবনযাপন, ধান্দাবাজি, এসব বিষয়ে নতুন করে আলোচনা উঠল। অনেকে বলতে শুরু করলেন যে তারেক রহমান যদি এখন বাংলাদেশে থাকতেন, মানুষের সামনে চলাফেরা করতেন, তাহলে মানুষ এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠল সাধারণ শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছ থেকে। তারা বলতে শুরু করলেন যে ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করার যুগ শেষ হয়েছে। প্রতিপক্ষকে রাজাকার ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার দিন আর নেই। এটা যে করবে তার পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আওয়ামী লীগ শিক্ষার্থীদের রাজাকার বলেছিল, রাজাকারের নাতিপুতি বলেছিল, আর সে আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে। বিএনপি যদি একই পথে হাঁটে তাহলে তাদেরও একই পরিণতি হতে পারে। এই পরিস্থিতিতে বিএনপির কিছু নেতা যারা জামায়াতের বিরুদ্ধে সরব ছিলেন তারা নীরব হয়ে গেলেন। যাদেরকে অনেকে ফজলু পাগলা বলে ডাকতেন, তারা একদম চুপ হয়ে গেলেন। শোনা যাচ্ছে নাকে খত দিয়ে ক্ষমা চেয়ে এসেছেন। এখন আর আগের মতো কথা বলারও সাহস নেই তাদের। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুরো পরিস্থিতি উল্টে গেল। জামায়াতকে রাজাকার বলতে গিয়ে বিএনপি নিজেই রাজাকারের দল প্রমাণিত হয়ে গেল।
তারেক রহমান রাজাকার প্রেমী হিসেবে চিত্রিত হল। খালেদা জিয়া এবং জিয়াউর রহমান অপমানিত হলেন, কারণ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ তারেক রহমান ধারণ করছেন না বলে অনেকেই মন্তব্য করলেন। এই কঠিন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিলেন। তিনি বললেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাই মিলে জুলাইয়ের বিজয় সুসংহত করতে হবে। ঐক্যের আহ্বান জানালেন তিনি। মাহমুদুর রহমান ও অন্যান্য নেতাদের সঙ্গে সখ্যতার কথা বললেন। এই বক্তব্যটি অনেকের কাছে স্পষ্ট সংকেত হিসেবে প্রতীয়মান হল যে বিএনপি সত্যিই পিছু হটেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঐক্যের আহ্বান আসলে নাকে খত দেওয়ার শামিল। যখন জামায়াতকে রাজাকার বলে বেকায়দায় পড়ে গেলেন, তখনই ঐক্যের ডাক দিলেন। এই প্যাটার্ন আগেও দেখা গেছে। বিএনপি যতবারই জামায়াতকে ৭১-এর প্রশ্নে আক্রমণ করেছে, প্রতিবারই জামায়াত শিবিরের নেতাকর্মীরা জবাব দিয়ে বিএনপিকে পিছু হটতে বাধ্য করেছে। তারপরে বিএনপি ঐক্যের কথা বলা শুরু করে। একটা মজার প্রশ্ন সামনে আসে, যদি জামায়াত সত্যি স্বাধীনতা বিরোধী হয় যেমনটা বিএনপি বলছিল, তাহলে স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য কিসের? স্বাধীনতা বিরোধী হলে তো তাদের রাজনীতি করার অধিকারই থাকে না। অথচ বিএনপি একদিকে জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলছে, অন্যদিকে তাদের সাথে ঐক্যের ডাক দিচ্ছে। এই দ্বিমুখী নীতি মানুষের কাছে ধরা পড়ে গেছে। আসলে বাংলাদেশে কেউই স্বাধীনতা বিরোধী না। দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীনতার পক্ষে। ৭১-এর প্রশ্নে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অনেকের বিচার হয়েছে। আর রাজাকার প্রসঙ্গে বলতে গেলে বিএনপিতে রাজাকারের সংখ্যা কম নয়। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারেও সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে জামায়াত ইসলামের অবস্থান বেশ মজবুত। তারা বিএনপির আক্রমণের জবাব দিয়েছে এবং বিএনপিকে পিছু হটতেও বাধ্য করেছে। জামায়াত শিবিরের অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল এবং তাদের পাল্টা আক্রমণ কার্যকর হয়েছে। জামায়াতের সাথে এই দ্বন্দ্ব বিএনপির জন্য একটি ওয়েক আপ কল হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে তা সময় বলে দেবে। বিএনপি যদি এই বাস্তবতা বুঝতে পারে এবং সে অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করে, তাহলে ভবিষ্যতে তারা সফল হতে পারে। জামায়াতের এই বিজয় তাদের জন্য অবশ্যই আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। বিএনপির এই ৪৮ ঘণ্টার নাকানি চুবানি বাংলাদেশের রাজনীতিতে একটি স্মরণীয় ঘটনা হয়েই থাকবে। এটি ভবিষ্যতে রাজনীতিবিদদের জন্য একটা বড় শিক্ষা। মুক্তিযুদ্ধের চেতনা নামে রাজনীতি করতে গেলে কি হতে পারে, বিএনপির এই বিপর্যয় তার জ্বলন্ত উদাহরণ। এই ঘটনার পর বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটাই দেখার বিষয়। তবে একটা বিষয় নিশ্চিত, পুরনো ধাঁচের রাজনীতি আর চলবে না। জনগণ এখন নতুন বাংলাদেশ চায়। তারা পুরনো দ্বন্দ্ব, পুরনো বিভাজন, পুরনো রাজনীতি সত্যিই চায় না। তারা এবার উন্নয়ন চায়, সুশাসন চায়, ন্যায় বিচার চায়। যে দল এই চাহিদা পূরণ করতে পারবে তারাই জনগণের সমর্থন পাবে। জনগণ জেগে উঠেছে এবং তারা পরিবর্তন চায়। যে দল এই পরিবর্তন আনতে পারবে তারাই ভবিষ্যতে ক্ষমতায় যাবে।